তো রেকর্ডিং চালু আছে আশা করি। তো ব্যাপারটা হচ্ছে যে যারা যারা এখানে আজকে অ্যাপিয়ার হয়েছে তাদের সবাইকেই ধন্যবাদ। ডেটা সায়েন্স একটা নতুন জিনিস, যেটা এর আগে অনেক আগে থাকতেই চালু আছে, বিভিন্ন জায়গায় এটা ব্যবহৃত হয়। তো এটা আমি চেয়েছিলাম চেয়েছি যে জানুয়ারি মাস, এই 3 মাস ধরে, অর্থাৎ নববর্ষের প্রথম অর্থাৎ বৈশাখ মাস থেকে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, এই 3 মাস এটাকে কন্টিনিউ করতে, সপ্তাহে 3 দিন করে 1 ঘন্টা করে। সেই প্রসঙ্গে একটা গ্রুপও খোলা হয়েছে, আমি স্ক্রিনটা শেয়ার করে দেখিয়ে দিচ্ছি পুরোটা। সেই প্রসঙ্গে একটা গ্রুপ খোলা হয়েছে, সেই গ্রুপটাতে বলা হয়েছে যে কি কি হবে এবং বিভিন্ন ছোট ছোট জিনিসপত্র একটা আভাস দেওয়া হয়েছে, পূর্বাভাস, যে কারা কারা শিখতে পারবে বা শিখে কি কি করা যাবে। অনেকেই জয়েন করেছে, অনেকে লেফটও করেছে 2-4 জন। তো ব্যাপারটা হচ্ছে যে এইখানে আমরা এটা শিখব, সেটা হচ্ছে ডেটা হ্যান্ডেলিং সম্পর্কে শিখব। ডেটা হ্যান্ডেলিং বলতে হচ্ছে আমরা, অর্থাৎ আমি আমার দিক থেকে আলোচনা করছি। আমি যখন প্রথম চাকরি জয়েন করি সর্বশিক্ষা মিশনে, আমি সর্বশিক্ষা মিশনে ব্লক এমএস কোঅর্ডিনেটর হিসেবে কাজ করি। এছাড়া প্রাইভেট টিউটর, মানে কম্পিউটার শেখাই, প্রোগ্রামিং বিশেষ করে। তো তখন 2014 সাল, তো 2014 সালে আমাদের অফিসে কোনো ল্যান কানেকশান ছিল না। একটা মোডেম ছিল এমটিএসের। সেই এমটিএসের মোডেমে 1 জিবি নেট ছিল। 1 জিবি নেট 255 টাকায় 28 দিন চালাতে হতো। তো যারা মোটামুটি 2010-12 সালে কাজ করেছে তারা জানে যে সেই সময় সব অফিসে বা সব জায়গায় ইন্টারনেট ছিল না। হয়তো বিভিন্ন বড় শহরগুলোতে থাকতে পারে, ছোটোখাটো শহরগুলোতে ছিল না। এবং তারও আগে আনলিমিটেড নেটওয়ার্ক বলে কিছু ছিল না। প্রোমো মারতে হতো, দিয়ে কাজ করতে হতো, এবং বেশিরভাগেরই 1 জিবি নেট ছিল। এবং সেই 1 জিবি নেটও 2G নেট, অর্থাৎ খুব আস্তে আস্তে তথ্য আসতো। কিন্তু বর্তমান প্রজন্মে দেখা যাচ্ছে যে প্রত্যেকেরই প্রায় 1.5 জিবি 2 জিবি করে নেট ডেলি লাগে, এবং সেটা শেষ হয়ে যায়। এই যে আমি এই ভিডিও কনফারেন্সটা করছি, ভিসিটা, সেই ভিসিটা করতেও মোটামুটি 500 থেকে 600 MB 1 ঘন্টায় নেট লেগে যাবে, কেউ ভিডিও অন করে দেখলে বা করলে। অর্থাৎ এত যে জিনিসপত্র বেড়েছে, তাহলে সেই তুলনায় জনসংখ্যা অতটা বাড়েনি। অর্থাৎ 10 বছরে না জনসংখ্যা যতটা না বেড়েছে, তার থেকে ইন্টারনেটের ইউজ বেড়েছে। আমরা আগে ফেসবুক করতাম, ফেসবুক 2004 সালে আসে। সেই ফেসবুকের আগে আগে অরকুট ছিল। তো ফেসবুক আমরা আগে করতাম ব্রাউজার, অর্থাৎ ফেসবুক মোবাইল বেস ছিল না। মোবাইল বেস কিছুই ছিল না। 2008 সালে গুগল প্রথম অ্যান্ড্রয়েড আনে লিনাক্সের সাথে কম্বাইন করে, এবং তারপরে মোবাইলে অ্যাপ্লিকেশান বাড়তে থাকে। আমাদের অলিতে গলিতে, অর্থাৎ লোকাল দোকানে মোবাইল আস্তে আস্তে ছোট স্যামসংয়ের 4 ইঞ্চি বা 4.5 ইঞ্চি ফোনগুলো আস্তে আস্তে মোটামুটি 2011-12 সাল লেগে যায়। এবং তখন পকেটে একটা মোবাইল ফোন থাকলে অ্যান্ড্রয়েড। দাদা, হ্যাঁ বলো। কথাটা কেটে কেটে আসছে। আচ্ছা, কথাটা একটু কেটে কেটে আসছে। এবার ঠিকঠাক আসছে? হ্যালো, হ্যাঁ এবার হ্যাঁ। ঠিকঠাক আসছে। তো তখন একটা অ্যান্ড্রয়েড ফোন পকেটে থাকলে নিজেকে রীতিমতো স্মার্ট ভাবা যেত। মানে যেমন এখন একটা অ্যাপেলের ফোন যদি পকেটে থাকে, তাহলে নিজেকে মনে হয় যে একটু অন্য জগতের লোক, অনেকেরই মনে করে বা মনে হয় বলেই কেনে। তো সেই হিসেবে অ্যান্ড্রয়েড ফোন, এবং তখন একটা অ্যাড দেখাতো যে একটা মালিক ফোন করছে, একটা কর্মচারীও অ্যান্ড্রয়েড ফোনে ফোন করছে, বা একটা চাওয়ালাও, হয়তো একটা নিজের ছোটো দোকান, সেও ফোন করছে। তখন সবাই হাসাহাসি করতো, কারণ একটা অ্যান্ড্রয়েড ফোনের দাম মোটামুটি 8-10 হাজার টাকা ছিল, এবং তখন 8-10 হাজার টাকার ভ্যালু ছিল। তো সেটা এখন মোটামুটি সবাই দেখতে পাওয়া যায় যে একটা যে রিক্সাওয়ালা ভিক্ষা করে, সেও হয়তো একটা মোবাইল ফোন রাখে। কারণ এখন একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন মোটামুটি 1-1.5 হাজারে পাওয়া যায়।
সেই তুলনায় আমরা যদি ফেসবুকে যাই তো ফেসবুকেও অনেক চেঞ্জ হয়েছে। আগে আমরা ফেসবুকে একটা ছবি নিতাম, সেই ছবিটা নেওয়ার পর সেই ছবিটা ট্যাগ করতাম, ট্যাগ করে সবাইকে দিতাম। এইরকম শর্টস বা স্টোরি বলে কিছু ছিল না। দেখতে পাওয়া যাচ্ছে? স্ক্রিন দেখতে পাওয়া যাচ্ছে? হ্যালো হ্যালো হ্যাঁ, শর্ট বা স্টোরি বলে কিছু ছিল না। তো এই সমস্ত কিছু ছিল না শর্ট বা স্টোরি বলে। সেই জায়গায় আমাদের এত ভিডিও বা এত অডিও জিনিসপত্র ছিল না। এই যে এটা একটা হয়তো মিড ডে মিল সম্পর্কে বা একটা অনুষ্ঠান সম্পর্কে দিয়েছে, আমরা এত ছবি দিতাম না। একটা ছবি 2-3 কেবি হয়তো হতো, ছোট ছবি ফেটে যেত। এখন মোটামুটি ছবিগুলো 200 কেবির মধ্যে হয়। এবং কি আমরা এই ছবির ওপর বিভিন্ন রিয়াকশানগুলো দিই, অর্থাৎ এই সমস্ত লাইক, লাভ, কেয়ার, হাহা, এই সমস্ত রিয়াকশানের ওপর আমাদের কি হয়, আমাদের ডেটাটা সাবমিট হয় ফেসবুকে। তার ভিত্তিতে আমাকে চয়েসের জিনিসপত্র দেখাতে শুরু করে। অর্থাৎ কি ফেসবুকেও দেখতে পাবে যে শর্টস বলে একটা জিনিস থাকে, আমি মাঝে মাঝে হাইড করে দিই বলে তো দেখাচ্ছে না, তো থাকে শর্টস বলে থাকে, ইউটিউবেও থাকে। তো যে যে ধরনের শর্টস দেখে সেই ধরনের শর্টসগুলো বারেবার তাকে দেখাতে শুরু করে। এবার এই ব্যাপারটা কি ম্যানুয়ালি করা সম্ভব? না, ম্যানুয়ালি এগুলো করা সম্ভব না। এর জন্য একটা প্যাটার্ন আছে, অর্থাৎ আমি যে কালার পছন্দ করি সেই কালারের আমার জামা প্যান্ট হতে পারে, ফুল হতে পারে, ফল হতে পারে, বা যেগুলো আমার সেই কালারের আমার খুব পছন্দ হবে। সেরকম আমার যে প্যাটার্ন, অর্থাৎ আমার দেখার বা ভাববার যে প্যাটার্ন, আমি এখন তৃণমূল কংগ্রেসের 4টে পোস্টে লাইক করি, আমি বলছি আস্তে আস্তে, তো সেইখানে আমাকে দেখা যাবে যে আমাকে তৃণমূল কংগ্রেসের বেশিরভাগ মানে দেখাতে থাকবে। এখন মিডিয়াগুলো এরকম হয়ে গেছে, বেশিরভাগ মিডিয়াতে ইনফরমেশান খুব কম পাওয়া যায়। কিছু কিছু মিডিয়া আছে ইনফরমেশান পাওয়া যায়, বেশিরভাগই ওই ক্যাচার ম্যাচার ঝামেলা চলে। তো সেই জায়গা থেকে আমাদের ডেটা, অর্থাৎ ডেটা প্রচণ্ড বেড়ে গেছে। এখন হোয়াটসঅ্যাপে একটা ডেটা অনেকবার ফরওয়ার্ড হয়, অর্থাৎ একটা ডেটা একবার ফরওয়ার্ড হলে ফরওয়ার্ডেড, আর মাল্টি টাইম ফরওয়ার্ড হলে ডবল ডেটা থাকে। অর্থাৎ এই ডেটাগুলো এত বেশি পরিমাণে ফরওয়ার্ড হয় যে আমাদের এই ডেটাটাকে হ্যান্ডেল করতে গেলে একটা টার্ম আছে, সেটা হচ্ছে বিগ ডেটা বা হুডুপ সাহায্যে হ্যান্ডেল করা হয়। মোবাইল ফোনও একই নাম্বার 10 জনের 10ভাবে সেভ আছে, বা একজনের 10ভাবে সেভ আছে। সেইখানে আমার একটা অপশান থাকে, মোবাইল ফোন অ্যানালিসিস করে বলে যে মার্জ কন্ট্যাক্ট, অর্থাৎ কন্ট্যাক্টগুলো একই ব্যক্তির নাম্বার আমি মার্জ করে দেবো। ঠিক আছে? খুব কেটে যাচ্ছে দাদা। শোনা যাচ্ছে না? সবাই কি শুনতে পাচ্ছে না, না খালি ছোট্ট শুনতে পাচ্ছে না? শুভঙ্কর শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, সুদীপ? সুদীপ হ্যাঁ, শুনতে পাচ্ছি। তাহলে মনে হয় ওটা প্রবলেম হচ্ছে তোমার। ব্যাপারটা হচ্ছে, আমি এতগুলো কথা বলার কারণটা হচ্ছে ডেটা সায়েন্স পড়াবো, এতগুলো কথা বলার প্রয়োজন হয় না, কিন্তু প্রয়োজনীয়তাটা এই কারণে, কারণ আমাদের চোখের সামনেই যুগটা চেঞ্জ হয়েছে। 1960 সালে কম্পিউটারের প্রথম একটা আবির্ভাব হয়, মানে সঠিকভাবে। সেইখান থেকে জিনিসটা চেঞ্জ হয়েছে, আমাদের কাজকর্মের ধরন চেঞ্জ হয়েছে। এখন যারা কোনো সরকারি বা বেসরকারি কাজে বা জায়গায় কাজ করে, তাদের সমস্ত জিনিসপত্র পোর্টাল নির্ভর হয়েছে। বিভিন্ন যারা এজেন্ট বা সেলসম্যান, তাদের মোবাইলে ট্র্যাকার লাগানো হয়েছে। তো এই সমস্ত জিনিসপত্র আস্তে আস্তে সামনাসামনি চেঞ্জ হয়েছে, অনেকেই বুঝতে পারছে না। এবং আমাদের যে ডেটা, সেই ডেটা বলতে শুধুমাত্র আমরা বুঝি টেক্সট ডেটা, এটা না। ডেটা বলতে টেক্সট হতে পারে, ইমেজ হতে পারে, অডিও হতে পারে, ভিডিও হতে পারে, বাইনারি ডেটা হতে পারে, র ডেটা হতে পারে, ম্যাথামেটিক্যাল ডেটা হতে পারে, কোনো স্ট্রাকচারাল বা ডিজাইনার ডেটা যেমন অটোক্যাডের হতে পারে, এই সমস্ত বিভিন্ন ডেটা হতে পারে। এই সমস্ত ডেটাকে নিয়ে আলোচনা করে, অর্থাৎ এই সমস্ত ডেটাকে প্রথমে আমাকে গ্যাদার করতে হবে, এবং যেখান থেকে গ্যাদার করব তার যে রিকোয়ারমেন্ট, অর্থাৎ যে কাস্টমারের যে রিকোয়ারমেন্ট, সেইটা ভালো করে শুনতে হবে। শোনার পর সেই অনুসারে যেগুলো দরকার নাই
প্রথম কাজ হচ্ছে ডেটাকে গ্যাদার করা। কোথা থেকে গ্যাদার করব? এখন ডেটা গ্যাদার করতে গেলে মোস্ট ভালো জায়গা হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট যেখানে অ্যাভেলেবেল নাই বা ইন্টারনেটের থেকে ডেটা পাওয়া যাচ্ছে না, সেখানে স্ক্যান করে টেক্সট বেসে চেঞ্জ করে বা ইমেজ বেসে চেঞ্জ করে আমাকে ডেটা গ্যাদার করতে হবে। ডেটা গ্যাদার করার পর সেইটা থেকে আমার যে ডেটাটা অপ্রয়োজনীয় বা যেটা আমার প্রয়োজন নাই, কলকাতা থেকে বহরমপুর পর্যন্ত ট্রেন যাতায়াত করে, তাহলে এই কলকাতা বহরমপুর কথাটা প্রয়োজনীয় নয়, কারণ এটা হচ্ছে কমন কথা। তাহলে ট্রেনের অন্য প্যাটার্ন দেখতে হবে। এখন দেখবা ট্রেনে বসলে বিভিন্ন অ্যাপ পাওয়া যায় যে বলে দেয় যে লাইভ কোথায় আছি। তো এই যে লাইভ কোথায় আছি সেইটা জিপিএস ট্র্যাক করেই বলে। তো এই রকম ডেটাকে কালেক্ট করে সেটা থেকে মিসিং ডেটা, অর্থাৎ যেগুলো আমার দরকার নাই, অপ্রয়োজনীয় ডেটা বাদ দিতে হবে। দিয়ে আমাকে কিছু ম্যাথামেটিক্যাল ফর্মুলা আছে, অর্থাৎ সেগুলো পরে বলবো, সেই ফর্মুলাগুলো মাধ্যম দিয়ে আমাকে যেটা আমার প্রয়োজন সেই ডেটাটা অ্যানালিসিস করতে হবে। সবাই ডেটা সায়েন্স হতে হয়তো পারবে না, কিন্তু ডেটা সায়েন্সের অনেকগুলো ধাপ আছে। অর্থাৎ কেউ ডেটা সায়েন্টিস্ট একদম টপ লেভেলে হচ্ছে, তাছাড়াও ডেটা ইঞ্জিনিয়ার, ডেটা অ্যানালিসিস, ডেটা কালেকশান, অর্থাৎ যে ডেটা এন্ট্রি করছে সেও একটা ব্যাপার। তুমি যে ডেটা এন্ট্রি করছে সেও তোমার জন্য ডেটাকে এক প্রকার কালেক্ট করছে, সেই কালেক্ট করা ডেটার উপর তুমি অ্যানালিসিস করছো, সেইটাও কিন্তু তাহলে কালেকশানটাও ডেটা অ্যানালিসিসের মধ্যে থাকতে পারে। তো সেখানে একটা জিনিস মনে রাখতে হবে যে ডেটা আমরা যখন গ্যাদার করব, সেই গ্যাদার করবার জন্য আমরা বিভিন্ন রকমের যন্ত্রপাতি বর্তমান যুগে ব্যবহার করছি। আগে মিটারের বিল আসতো অন্যভাবে, এখন বাড়িতে চলে আসছে, মিটারের রিডিং নিয়ে নিচ্ছে, সঙ্গে সঙ্গে যন্ত্রতে বের হয়ে যাচ্ছে, সেটা তোমাকে দিয়ে দিচ্ছে। 5 থেকে 10 মিনিটের মধ্যে ওয়েবসাইটেও আপডেট হয়ে যাচ্ছে যে এত টাকা তোমার বিল ডিউ আছে, বিল পরিশোধ করলে শোধ হয়ে যাচ্ছে। এই সমস্ত ফেসিলিটি আজ থেকে 10 বছর আগে ছিল না। তো এই যে জিনিসপত্র অর্থাৎ বহুত যে চেঞ্জ হয়েছে এখন, তারপরে দেখা যাচ্ছে যে ভিডিও ডেটা, অর্থাৎ আমরা এতদিন পর্যন্ত টেক্সট বা ইমেজটা নিয়ে কাজ করলেও বর্তমানে ভিডিও ডেটা আসছে। এর যে একটা উদাহরণ বলতে পারি, টিকটক ছিল বা সেরকম কিছু জিনিসপত্র আছে যেখানে আমরা কমিউনিকেটিভ ওয়েতে কাজ করি, কিছু গেম আছে যেখানে আমরা ডাইরেক্ট লাইভ কথা বলতে বলতে কাজ করি। এই সমস্ত ডেটা আছে, সেই ডেটার একটা প্যাটার্ন আছে, সেই প্যাটার্নটা আমরা সাধারণত বা সাধারণ লোক ফলো করে না। যারা ফলো করে তারা জানে যে সেইটা ফলো করেই বিভিন্ন কাজ হয়। আমরা সহজ একটা উদাহরণ দিচ্ছি, মাঝে মধ্যে দেখবা ফেসবুকের ওয়েবসাইট হ্যাক হয়ে যায় এবং হ্যাক হয়ে গিয়ে বিভিন্ন জিনিসপত্র অর্থাৎ বিভিন্ন যে তথ্য সেটা লিক হয় ইলেকশন পারপাস। তাছাড়া দেখবা অ্যামাজনে কোনো কিছু বা ফ্লিপকার্টে কোনো কিছু সার্চ করলে সেটা তোমাকে সামনে এনে দেয়, ইউটিউবে যে শর্টস দেখো সেটা এনে দেয়, স্পটিফাইয়ের প্রত্যেকের প্রোফাইল আলাদা আলাদা হয়। তাছাড়া নেটফ্লিক্সে যে ধরনের ভিডিও দেখো সেই ধরনের ভিডিও তোমাকে দেয়। বাচ্চা ছেলে 1-2 পড়ে বা আদৌ কথা বলতে শিখেছে, সে জাস্ট যে কথাটা মোবাইলে জাস্ট অন করে বলছে, অ্যালেক্সা বা গুগল সেটাকে টেক্সটটাকে রেকগনাইজ করছে, রেকগনাইজ করে সেটা বাংলাতে বললেও সে বাংলা বা সাংকেতিক ভাষা বাচ্চাদের সেটা শুনে বুঝতে পেরে যাচ্ছে যে এটা আমার ওকে দিতে হবে, সেই ধরনের খেলনা ওকে দেখাচ্ছে, যার ফলে সে সেই ধরনের খেলনার প্রতি আকৃষ্ট হচ্ছে। অনেকেই হয়তো কোনো একটা গান শুনবে, মুখে বলেছে, টাইপও করতে জানে না, অনেক বয়স্ক লোক আছে গানটা জাস্ট মুখে বলছে বা গুনগুন করছে, সেই ধরনের গান তোমাকে দেখিয়ে দিচ্ছে। ইউটিউব মিউজিকে গিয়ে তুমি গান চালাবা, সেই ধরনের গানগুলোই পরপর দেখাবে। তো এইটা হিউম্যানের দ্বারা সিলেকশন করে করা সম্ভব না, যে করছে সে হচ্ছে মেশিন। আমরা বিভিন্ন টেকনোলজি আছে, তার মধ্যে আমরা এখন 2020 সালের পর থেকে ওয়েব 3 এর টেকনোলজিতে পড়েছি। 2000 সাল থেকে 2020 সাল পর্যন্ত ওয়েব 2 ছিল, অর্থাৎ স্ট্যাটিক ও ডায়নামিক মিশিয়ে ছিল। এখন মেশিন লার্নিং ঢুকেছে, বিটকয়েন ঢুকেছে, আর তার আগে একদম স্ট্যাটিক ছিল। অর্থাৎ 2000 সালের আগে বেশিরভাগ ওয়েবসাইটই স্ট্যাটিক ছিল। স্ট্যাটিক মানে কি সঙ্গে সঙ্গে চেঞ্জ হয় না। তো আমি জাস্ট গুগলকে একটা প্রশ্ন করছি বা এখানে আমি একটা কিছু জিনিস লিখছি, হয়তো এখানে আমি একটা কিছু জিনিস লিখছি যে হি আর গুড ম্যান। তো এই যে হি আরটা লিখলাম, এই আরটা তো আমার স্পেলিং মিস্টেক,
এইটাকে কিন্তু এই যে আমরা গ্রামারলি ইউজ করছি সে কিন্তু বলে দিচ্ছে যে এটা আর হবে না, ইজ হবে। তাহলে এইরকম এটা একটা রোবটের মতোই কাজ করছে যে তোমার মিস্টেকটা ঠিকঠাক করে দিচ্ছে গ্রামারলি। এটা ফ্রিতে পাওয়া যায়, ব্যবহার করে দেখতে পারো। এছাড়া বিভিন্ন চ্যাট জিপিটি, গুগল বার্ড, গুগল ট্রান্সলেটার এ সমস্ত আছে। ধরো গুগল ট্রান্সলেটার, গুগল ট্রান্সলেটারে তুমি একটা ডকুমেন্ট আপলোড করছো, এই ডকুমেন্টটাকে ব্রাউজ করছো। ধরো আমার টেম্পোরারি ফাইলে কোনো ডকুমেন্ট আছে, এখানে বলেছে পিডিএফ অল ফাইল নিয়ে দেখি হচ্ছে নাকি। তো আমার একটা এইচএসের এইটাই আপলোড করলাম, না এটা পারবে না, হয়তো পিডিএফই পারবে। তো আচ্ছা পিডিএফ বাদ দিলাম, আমি গুগল ট্রান্সলেটার বাদ দিচ্ছি, আমি জাস্ট গুগল ইমেজে গেলাম, দিয়ে এইখানে সার্চ বাই ইমেজ, দিয়ে আপলোড হেয়ার, এখানে আমি হয়তো ম্যাথের একটা পোস্টার আছে সেটা আপলোড করলাম, তাহলে এইটা আপলোড হয়ে গেল। এবার এইটা আপলোড হয়ে যাওয়ার পর এইটা ট্রান্সলেট হবে, অর্থাৎ এটা পুরোটা ইংরেজিতে ট্রান্সলেট হলো। যেহেতু এটা সিলেক্ট অল মানে পুরোটা সিলেক্ট হলো, লিসেন মানে শুনতে পাওয়া যাবে। সাউন্ড আসছে না কেন? আচ্ছা, এটা পুরোটা সিলেক্ট হলো, লিসেন। ICS Computer Tuition for ICSE, CBSE and WB Board. তাহলে Here এই যে English and ইমেজটা Bangla Board রেকগনাইজ হলো, Mathematics and Computer এই Subjects ইমেজটা and Top রেকগনাইজ Careful. গুগল লেন্সের মাধ্যমে হলো। এই ইমেজ রেকগনাইজেশনের প্রসেসের মাধ্যমেও আমরা বিভিন্ন যে আমাদের আগে যে টেলিস্কোপটা ছিল সেই টেলিস্কোপটা চেঞ্জ করা হয়েছে। তো সেই টেলিস্কোপের যে বিভিন্ন যে মহাকাশের ছবিগুলো আসছে সেগুলোকেও রেকগনাইজ করে তার প্যাটার্ন বোঝার চেষ্টা করা হচ্ছে। তো এইরকম না যে ডেটা সায়েন্স ফিল্ডটা খুব ছোট, যারা একদম বিগিনার, যারা অল্প বয়স্ক তাদের জন্য তো যথেষ্ট ভালো, এবং যারা বয়স্ক তাদের জন্য যথেষ্ট ভালো। কারণ আমি একটা বাংলাদেশের ভিডিও দিয়েছিলাম, এখানে যিনি কথা বলছেন ইনি প্রায় 10 বছর ডেটা সায়েন্স নিয়ে কাজই করেননি 20 বছরের লাইফে, বাকি হয়তো 5 বছর বা 6 বছর করেছেন। সি শিখেছেন, ডিপ্লোমা শিখেছেন, কমার্স লাইনে গেছেন, দিয়ে করেছেন। তো এটাও তুমি দেখতে পারো এখানেও দেওয়া আছে। তো সেই হিসেবে আমরা আমাদের চান্স আছে যে কিছু কাজ করতে পারি। এখানে কিছু আমার বন্ধুবান্ধব পরিচিত আছে, তাদের জন্য আমি বলবো যে আমরা যদি এখানে একটা teacher.com বলে ওয়েবসাইট আছে, সব দিয়েছিলাম। তো teacher.com-এ গিয়ে আমাকে আমার ছাত্র পড়াতে হবে তা না, এখানে বিভিন্ন অনলাইন অ্যাসাইনমেন্ট থাকে, সেই অ্যাসাইনমেন্টগুলো করে দিয়ে কিছু ইনকাম করা যেতে পারে। অর্থাৎ পার্ট টাইম ইনকাম তো চান্স সবসময়তেই আছে, এছাড়া ফুল টাইম ইনকামেরও ব্যবস্থা তো আছেই। যদি কেউ লিঙ্কডইনে যায় এবং লিঙ্কডইনে গিয়ে যদি কেউ ডেটা সায়েন্সের ওপর জব সার্চ করে যে কোনো জায়গায়, আমি প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি আজকে। এখানে আমাকে লগ ইন করতে হবে, আচ্ছা লগ ইন এখন করছি না। জবস, জাস্ট লগ ইন না করে জবসে ক্লিক করলেই প্রথমে অ্যানালিস্ট, মানে এটা ডেটা সায়েন্সের মধ্যেই পড়ে। এইখানে বিভিন্ন জবগুলো আছে যেগুলো ডেটা সায়েন্সের মধ্যে পড়ে। তো সেই জন্য আমাকে ডেটা সায়েন্সটা শিখতে হবে। এবার যদি বলে যে আমি সব পয়সা করে ইনকাম আছে, সবই আছে, সব রকমই আছে, আমি শিখবো কেন? দেখো, অ্যান্ড্রয়েড ফোন যখন প্রথম এসেছিল তখন অনেকেই বলেছিল এসব শিখে লাভ নাই, আমার ফোন করা নিয়ে কথা। এখন দেখা যায় যে 50-60 বছর 70 বছরের বুড়ো বসে বসে শিখেছে। হয়তো সে ফাইল সম্পর্কে জানে না, ফোল্ডার সম্পর্কে জানে না, কিন্তু একটা ছবিকে টুক করে হোয়াটসঅ্যাপে শেয়ার করা, ছবি পোস্ট করা, ফেসবুকে আপলোড করা বেশি করছে। আপলোড মানে জিজ্ঞেস করলে বলতে পারবে না, তাহলে সে কাজ শিখেছে। সেরকম একটা মোটরসাইকেল চালাতে গেলে নিউটনের ল বা অন্য কিছু না জানলেও মোটরসাইকেল কিন্তু অনেকেই চালাতে পারে, বা বাস চালাতে পারে, সে অনেক কিছুই জানে না। তো যুগের সাথে প্রয়োজনীয়তা অনুসারে এটা আমাকে শিখতে হবে। এবার আমি কিছু সঠিক উদাহরণ দেখাচ্ছি, লাস্টে আমরা একটা ইন্ট্রোডাকশন সেকশন রাখবো। আগে একটা উদাহরণ দিয়ে দিই যে টুডে টেকনোলজি টু লার্ন।
এই যে এইটা তোমার যেটা জেনারেট করলো, এটা হচ্ছে জেনারেটিভ এআই, এটা গুগল বার্ডস জেনারেট করলো, ঠিক আছে। তাহলে এখানে দেখো প্রথমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ ডেটা সায়েন্সের মধ্যে পড়ছে। ডেটা সায়েন্সের মধ্যে একটা ভাগ হয় ডিপ লার্নিং, একটা হয় মেশিন লার্নিং, একটা রোবোটিক্স, তিনটে মিটছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখানে আছে। এখন নতুন অনেক সফটওয়্যার আবিষ্কার হয়েছে। ব্লক চেন অর্থাৎ টাকা পয়সার একটা সংক্রান্ত একটা ডিজিটাল মানি সম্পর্কে। সাইবার সিকিউরিটি, যেমন ইউজ বেড়েছে তার ব্যবহার বেড়েছে। এখন যেমন গ্রীষ্মকালে এসি লোকেদের খুব ডিম্যান্ড, এসি মেশিন মানে যে মেশিন যারা সারাচ্ছে, কারণ কি সবাই এসি লাগাচ্ছে, সেই জন্য তার ডিম্যান্ড আছে। ভার্চুয়াল রিয়ালিটি সম্পর্কেও আছে। আমি এই যে এখানে ছবিটা দিয়েছি, এটাও রেকগনাইজ করে আমার পেছনটা হাইড করে দিয়ে শুধুমাত্র আমার ঘাড়ের বা মুখের মুভমেন্টটা দেখাচ্ছে। ক্লাউড কম্পিউটিং, এটা অনেক পুরনো টেকনোলজি কিন্তু ইমপ্লিমেন্ট হয়েছে মোটামুটি গুগল ইমপ্লিমেন্ট করেছে 2008 থেকে। এই ক্লাউড কম্পিউটিং মানে কি, তুমি যে পরিষেবাটা মেশিনে ইনস্টল করতে হচ্ছে, এটা একটা জায়গায় গেলা, ম্যাকের মেশিন আছে বা উইন্ডোজের মেশিন আছে বা লিনাক্সের মেশিন আছে, তোমার এক্সেল লাগবে, তাহলে এক্সেল ইনস্টল করতে হবে, এটা তা বলছে না। এটা বলছে জাস্ট লগ ইন করো, এক্সেল তোমার ইনস্টল করাই আছে, কাজ করো। সেই জন্য তুমি দেখবা যে অফিসের যে 365 প্রোডাক্ট বা লিনাক্স এই গুগলের যে গুগল স্প্রেডশিট, এগুলো সব ক্লাউড। তাহলে এই মানে পুরো পরিষেবাটা, এমনকি অপারেটিং সিস্টেমও তুমি পেয়ে যাবা। গুগল ক্লাউড আছে, অ্যামাজন ক্লাউড আছে, মাইক্রোসফট ক্লাউড আছে, IBM ক্লাউড আছে, এবং অনেক জায়গায় শুনছিলাম যে অনেক জায়গায় ইনস্টিটিউটে ক্লাউড কম্পিউটিংয়ের ওপরই বিভিন্ন জিনিসপত্রগুলো শেখাচ্ছে। 5G নতুন টেকনোলজি, IoT ইন্টারনেট অফ থিং, অর্থাৎ বিভিন্ন যে গাড়িগুলো চলবে, যেটা অটোমেটিক চলবে, সে অটোমেটিক গাড়ি চালাতে গেলে টেকনোলজি লাগবে, ইন্টারনেট থেকে পরিষেবা নিয়ে চলবে। এই যে ট্রান্সলেট করলো গ্রামারলি বা কিছু, ইন্টারনেট থেকে করলো। ইন্টারনেট থেকে না করলে আমরা আগে অক্সফোর্ড ডিকশনারি লোড করতাম সিডি থেকে, একটা মিনিমাম দিত। ইন্টারনেটে দিলে অনেক পরিমাণ ডেটা আছে, ডেটাকে ফেচ করে আমাকে দিয়ে দিচ্ছে। যতই বেশি স্পিড হবে তত ডেটা দিবে। তো একটা গাড়ি চালাতে গেলে, অর্থাৎ টেসলা কার চালাতে গেলে আমার 5G লাগবে। এখনও পর্যন্ত ইন্ডিয়াতে 5G আসেনি, সেমি 5G এসছে। তো সেইটা রোবোটিক্স, এটাও ডেটা সায়েন্সের মধ্যে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমাদের পেটের বিভিন্ন অপারেশান, হার্টের অপারেশান, দেখতেই পাচ্ছ ডাক্তারদের ছবি দিয়েছে, এগুলো কোনোটাই আমি বানাইনি, এগুলো সবই গুগলে দেওয়া আছে। আমি জাস্ট লিখেছি যে লেটেস্ট টেকনোলজি টু লার্ন, কোন টেকনোলজিগুলো এখন বর্তমানে আমাদের শেখা উচিত। এটা হচ্ছে ডেভওয়েস, এটাও আমাদের একটা মানে জিনিসপত্র, এটা আমাদের মানে IT টুলসে লাগে। কোয়ান্টাম কম্পিউটিং, যেহেতু ভারতবর্ষে প্রথম কোয়ান্টাম সুপার কম্পিউটার তৈরি হচ্ছে। এই যে অনেকে বলে যে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট শিখবো, দেখো ওয়েব ডেভেলপমেন্টটা অনেক পেছনে আছে। ওয়েব ডেভেলপমেন্ট যদি ফুল স্ট্যাক শিখতে হয়, আমি বলবো যে Node.js বা জ্যাঙ্গোর ওপর শেখো, যেখানে তুমি মেশিন লার্নিং অ্যাপ্লাই করতে পারবে। ডেটা ফিকশন, অ্যানালিসিস, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, এটাও সেই ডেটা সায়েন্স। অটোমেটিক ভেহিকেলস, একটু আগে 5G সম্পর্কে বললাম। ইঞ্জিনিয়ারিং, ডিজিটাল টুইং, এই ফিটনেসও তোমার কি, তোমার চেহারা স্ক্যান করে বলে দিচ্ছে এই রোগ আছে, এই জিনিসপত্র আছে, কনসালটেন্টিং করছে। তাহলে এই টেকনোলজিগুলো পুরোটাই ডেটা সায়েন্সের ওপর নির্ভর। এখন যদি কেউ বলে আমি বসে বসে সি শিখছি, তাহলে বেসিক তার সি শিখলেও ঠিক আছে। 11-12 সিলেবাসেও আমাদের এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে দিয়েছে। আমাদের 9-10 সিলেবাসে দিয়ে দিয়েছে, CBSE-তে। ICSE-তে 9-10 সিলেবাসে দিয়ে দিয়েছে। পড়াচ্ছে না স্কুলে, লোক নাই, টিচার নাই, আলাদা ব্যাপার, কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে। আমি যেগুলো বললাম সেগুলোকে কিছু বোঝা গেল না, পুরোটাই মাথার উপর দিয়ে গেল? বোঝা গেল, ধন্যবাদ। সেই হিসেবে আমাদেরকে ডেটা সায়েন্সটা শিখতে হবে। এবার এই ডেটা সায়েন্স বিভিন্ন কোম্পানি শেখায়। একটা আমি কোম্পানির নাম বলছি, এক্সেলার। এরা ডেটা সায়েন্সের কোর্স ইন্ডিয়াতে শেখায়, কিন্তু এখানে যেটা শেখায় সেটা একটু কস্টলি, মোটামুটি 40,000-এর উপর এরা শেখায়। তারপর প্লেসমেন্টও দেয়।
অন্য জায়গা থেকে করা যেতে পারে, প্লেসমেন্ট পেতে অসুবিধা হয় বা গিয়ে করা আমাদের পক্ষে অসুবিধা। এখন বর্তমান যুগটা অনলাইনের যুগ, কোভিডের পর থেকে মোটামুটি অনেকেই অনলাইন, তো এরা শেখায়। এখান থেকে আমি একটা কোর্স করছি, যে বললাম যেগুলো, তো এখান থেকে আমি একটা কোর্স করছি বা করেওছি। তো সেটা আমি যতটা পারবো, আমি তো বলেছি যে আমাদের এই যে সেশনটা চলবে এটা ফ্রি অফ কস্ট, অর্থাৎ পুরো সম্পূর্ণ বিনামূল্যে যতটা পারা যায় শেখাতে পারবো। প্লেসমেন্ট আমি হয়তো দিতে পারবো না, প্লেসমেন্ট দিয়ে আমার পক্ষে সম্ভব না, কিন্তু শিখে রাখলে নিজেই প্লেসমেন্ট পাওয়া যাবে। ছোটোখাটো আর দোকানে গেলে তো আর প্লেসমেন্ট পাওয়া যাবে না, একটু ভালো জায়গায় গিয়ে খোঁজাখুঁজি করতে হবে, ফ্রিল্যান্সিং করতে হবে, বিভিন্ন যে অ্যাসাইনমেন্টগুলো আছে সেগুলো সলভ করতে হবে। যেমন আমি একটা কথা বললাম, আমি হয়তো অ্যামাজনে গেলাম, একটু স্লো আছে। তো অ্যামাজনে এই প্রোডাক্টগুলো সবই ডেটা সায়েন্সের ওপর ভিত্তি করে দেখায়, অর্থাৎ যার যেটা চাহিদা বা যার যেটা প্রয়োজনীয়তা সেই অনুসারে দেখায়। ডিজিটাল জিনিস কেনাবেচা করে এই সমস্ত দোকানগুলো বেশি চলে, এখন তো নুনও পাওয়া যায়, তো সেই জন্য ডিজিটাল জিনিসগুলোর বেশি প্রায়োরিটি দেয়, লাভটা বেশি পাওয়া যায় ইএমআই কেনে বলে। তো এখানে আমি একটা লিখলাম যে এমএল বুক, অর্থাৎ মেশিন লার্নিংয়ের বুক। তো মেশিন লার্নিংয়ের বুকগুলো এখানে দেখাতে শুরু করেছে, এই যে বিভিন্ন বইগুলো আছে সেই বইগুলো ওরা দেখাতে শুরু করেছে। তো এই বইটা নিচ্ছি আমি, এই বইগুলোর দাম আছে, আমি ফ্রিতে পিডিএফগুলো দিয়ে দিব। তো এই যে ডিজাইন অ্যান্ড মেশিন লার্নিং সিস্টেম, তো মেশিন লার্নিং সিস্টেম সম্পর্কে আমি জাস্ট এই বইটা আমি এবার গুগলে সার্চ করছি পিডিএফ নিব বলে। তো এখানে কিছু বই দিবে, যে মেশিন লার্নিং এটা জেনারেট করছে কিন্তু জেনারেটিভ এআই। এইখানে আমি একটা কথা বলতে চাইছি যে এই যে আইবিএম খুললো, আইবিএম এর দেখো, আর একটা দেখাচ্ছি গিক ফর গিক্স, ডেটা ক্যাম্প, আর একটা গিটহাব, বেশি দেখাবো না। তো এখানে মেশিন লার্নিং কি এবং ডেটাটা প্রসেস করে বাইনারি হিসেবে কাজ করে যে কে কাজটা করছে সেটা সম্পর্কে বলেছে আইবিএম এ। তো এখানে মোটামুটি জিনিসটা বলেছে সুপারভাইজ লার্নিং আর সুপারভাইজ লার্নিং, কিন্তু আমি এইভাবে শেখাবো না, কারণ এইভাবে শিখতে গেলে তাকে কম্পিউটার লাইনের স্টুডেন্টই হতে হবে বা ম্যাথামেটিক্স জানতে হবে। আমি যতটা পারবো সহজ উপায়ে শেখাবার চেষ্টা করব, যাতে এত শত অ্যালগোরিদম না জানতে হয়, বা জানতে হয় কিন্তু প্রাথমিক হয়ে যায়। যেমন আমি সামনে লরি আসছে দেখলে আমার চোখটা বুঝে যায়, এটাও মাথায় একটা অ্যালগোরিদম হয়, কিন্তু এটা অটোমেটিক হয় বলে আমাদের মনে হয় যে এটার জন্য কোনো অ্যালগোরিদম বা কিছু হলো না, এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া, একটা লরি আসছিল তাই চোখটা বুঝে গেছে, হাত আগে চলে এসছে, এরকম ব্যাপার। সেটা আমি চেষ্টা করব। এখানেও আছে বিভিন্ন মেশিন লার্নিংয়ের, এটা ডেটা ক্যাম্পের মেশিন লার্নিংয়ের আছে। এইখানে এই যে পুরো ব্যাপারটা এটা আমি বলছিলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে হচ্ছে ডেটা সায়েন্স, ডিপ লার্নিং, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ কি পুরো এটা সেট হিসেবে, অর্থাৎ ম্যাথামেটিক্যালি সেট দেখলে এই সেটের মধ্যে পুরোটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়লেও ডেটা সায়েন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে পড়ে না, কিছুটা বাইরের জিনিসপত্রও লাগে, অর্থাৎ ডেটাকে কালেক্ট করতে হয়। এরকম করে এখানে কিছু জিনিসপত্র দেওয়া আছে, সেগুলো আমি পরে দেখাবো। যেটা আমার মেনলি দরকার সেটা হচ্ছে এই গিটহাব। গিটহাবে আমরা প্রজেক্ট তুলে রাখি, এইখানে প্রজেক্ট তুলে রাখি বলে এই যে এটা যদি আমি খুলি, যেখানে আমি দেখতে পাবো যে এইখানে এই পাইথন ফাইলগুলো তোলা আছে এবং পুরো প্রজেক্টটা তোলা আছে। সেই প্রজেক্টগুলো দেখে বইয়ের মাধ্যমে বড় বইটাও তোলা থাকে, কোডিংও তোলা থাকে। সেটা কি করে অন্ততপক্ষে যেমন পাইটর্চের কপি পেস্ট করেও কাজ করতে পারবো সেইটা আমি জানবো। আমি একটা ঘটনা বলি, সেটা হচ্ছে বেশ কদিন আগে গ্রাফিক্স কার্ড পাওয়া যাচ্ছিল না, কি না কতগুলো লোক যারা কম্পিউটার সম্পর্কে প্রোগ্রামিং সম্পর্কে বিশেষ কিছু জানে না, কপি পেস্ট করে গ্রাফিক্স কার্ডের সাহায্যে তোমার মাইনিং করছিল, অর্থাৎ বিভিন্নভাবে যে বিটকয়েন যে মাইনিং প্রথম দিকে হতো সেইটা করছিল। তাহলে তারা কিন্তু বিশাল কোনো প্রোগ্রাম কম্পিউটার বা প্রোগ্রাম জানে না, জাস্ট কপি পেস্ট করে দিচ্ছে। তাহলে কিন্তু তারা অ্যাডভান্সে আছে, অর্থাৎ কি তারা কনসেপ্টটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
টেসলা কারের নাম আমিও বলেছি, তোমাকেও বলেছি, তুমিও শুনছো, আমিও শুনছি। কি করে কাজ করে কেউ জানে না, কিন্তু দেখবা প্রথম যে কিনবে সে কিছুই জানে না, গাড়ি কিনতে জানে, সে খালি কিনে চালাবে, তাকে কিছু জানতে হবে না। কিন্তু সে যে ওটা সম্পর্কে ওয়াকিবহাল হয়েছে সেইটাই বড়। কারণ আজকে আমাদের রাশিয়া বা আমাদের ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, সেখানে আগে প্লেনের সাহায্যে যুদ্ধ হলে বেশি খরচ হতো, মানুষ মারা যেত, তাই ড্রোনের সাহায্যে যুদ্ধ হচ্ছে। অত স্পিডে ড্রোন কন্ট্রোল করা সম্ভব না। কিছু ড্রোন কন্ট্রোল হচ্ছে, কিছু ড্রোনের মধ্যে কিছু অটোমেটিক ফিচার্সও দেওয়া আছে, তাই সমস্ত যুদ্ধ করে রাশিয়া একটু হলেও পিছিয়ে পড়ছে। বোঝা গেছে কথাগুলো? বিরাট দে বোঝা গেছে? হ্যাঁ স্যার। মাইনিং এর ব্যাপারটা কি বুঝলাম না। মাইনিং মানে হচ্ছে খনন করা, মানে খোঁজা, মানে খনি থেকে যেমন খনিতে আগে থাকতে আছে তোলা, তো সেরকম যে বিটকয়েন যেটা আছে সেটা একটা অ্যালগোরিদমে হয়, সেই অ্যালগোরিদমের ভিত্তিতে মাইনিং করতে হয়। তো যদি কোয়ান্টাম কম্পিউটার আবিষ্কার হয়ে যায় এবং ঠিকঠাক কাজ হয়, তাহলে একটা পাসওয়ার্ডের কম্বিনেশন হয়, 4টে ওয়ার্ডের পাসওয়ার্ড, মানে হচ্ছে যদি একই ডিজিটের হয় তাহলে এক ধরনের কম্বিনেশনই হবে। ডিফারেন্ট ডিজিটের হলে 26 ইন্টু, যদি অ্যালফাবেটিক্যালি দেখি 26 ইন্টু এরকম ফ্যাক্টোরিয়াল যেগুলো আছে, তো সেই রকম আমরা কম্বিনেশন দিই বলে ভাঙা যায় না, 3বার দিলে পরে ইরোর দেখিয়ে দেয়। সেরকম কোয়ান্টাম কম্পিউটার হলে যে হয়তো বিটকয়েনের যে টেকনোলজি লাগিয়েছে সেটাকে বলছে ভাঙা যাবে না, সেটাকে হয়তো ভাঙা যাওয়া সম্ভব হবে, অর্থাৎ হ্যাকিং করা সম্ভব হবে যে কোনো জিনিস। এগুলো ইউটিউবে বিভিন্ন চ্যানেলে আছে, প্রথম দিন আমি দিইনি, ঘাবড়ে যাবে। তো সেগুলো দেখলে জানা যাবে যে একদম অ্যাকচুয়ালি কোয়ান্টাম কম্পিউটার আবিষ্কার হলে পাসওয়ার্ড বলে হয়তো কিছু থাকবে না। এখন যেমন পাসওয়ার্ড বলতে আমরা তাদের মনোবৈজ্ঞানিক পদ্ধতিতেও বিশ্লেষণ করি, যে এই লোকটা এরকম পছন্দ করে, মেয়েকে ভালোবাসে, তাহলে মেয়ের নামে দিতে পারে, মেয়ের ডাক নামে দিতে পারে, বা ছেলেকে ভালোবাসে বা প্রেমিকার নামে দিতে পারে, বা অফিসের এইটা দিতে পারে, বা ডেট অফ বার্থ দিতে পারে, এরকম গেস করে করি। যারা এখন শুধুমাত্র ওই কম্পিউটার জেনে করে না, তারা তাকে লোকটাকে অ্যানালিসিস করে, জানে। তুমি যদি একটা লোক সম্পর্কে বলতে যাও, বা নতুন একজন কেউ অফিসার এলো তার সম্বন্ধে জানতে চাও, আগেই ফেসবুকে গিয়ে সার্চ করতে শুরু করো, আরে লোকটা কীরকম, কী তার প্রোফাইল, কী তার ছবি, এই যে একটা জানবার একটা আগ্রহ থাকো। একটা মোবাইল নম্বর পাও, মোবাইল নম্বরটা তোমার হয়তো প্রথমেই যে চেষ্টা করো ট্রু কলারে, আরে লোকটার নামটা কী, লোকটার ছবি কেমন দিয়েছে, প্রোফাইল পিকচার, ডিপি কেমন দিয়েছে, হ্যাঁ, কোথাও পাচ্ছি না তাহলে ফোন পেতে ফেলে দেখি ফোন নাম্বারটা যে তার কী নামে আছে, বা পেটিএমে ফেলে দেখি সেই নামে ইউপিআই আছে নাকি। এই যে অ্যানালিসিসগুলো আমরা করি, বোঝা গেছে? তো এই অ্যানালিসিস কোর্সে আমরা যেগুলো শিখবো সেগুলো হচ্ছে কতগুলো নিম্নলিখিত জিনিস আমরা শিখব, সেগুলো সম্পর্কে আমি একটু বলে দিই। সেগুলো হচ্ছে এক্সেল আমরা তেমন জানি না, ছোটোখাটো অফিসিয়াল কাজে জানি। এক্সেল, MySQL, পাওয়ার বিআই মানে হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্স। এগুলো অল্প স্বল্প, যারা বেশি ডিপে যেতে চায় না তারা এটুকু শিখলেই হবে। এটা আছে ট্যাবুলা। তারপরে আমাদের যেটা প্রথম থেকে এখন শুরু হয়েছে, অ্যাকচুয়ালি পাইথন অনেক আগে আবিষ্কার হয়েছিল। 90 সালের দিকে, কিন্তু এর পরিধিটা বর্তমান যুগে জানা যাচ্ছে বলে এটা এসছে। তাই এটা হচ্ছে পাইথন 3.0। আর তারপর একটা ম্যাথ লাগবে কিছু, আর স্ট্যাট লাগবে। স্ট্যাটের জন্য আর প্রোগ্রামিং শিখতে পারি। তবে যতটা পারবো এগুলো কভার করার চেষ্টা করব। ঠিক আছে, এবার আমি দেখাই যে মডার্ন কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো মডার্ন কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেগুলো দেখাচ্ছে, সেটা প্রথমে দেখো এখানে পাইথন দেখাচ্ছে, যেটা জেনারেট করে এলো সেটা পাইথন, জাভাস্ক্রিপ্ট, জাভা, গো, পিএইচপি দেখাচ্ছে। তাছাড়াও জাভাস্ক্রিপ্ট বলতে প্লেন জাভাস্ক্রিপ্ট না, এটা হচ্ছে আমাদের নোড জেএসের কথা বলছে। পাইথন বলছে, গো গুগলের ল্যাঙ্গুয়েজ, জাভা পুরনো ল্যাঙ্গুয়েজ, কোটলিন জাভার মতোই ল্যাঙ্গুয়েজ,
পিএইচপি পার্সোনাল হোম পেজ, সিহ্যাশ মাইক্রোসফটের ল্যাঙ্গুয়েজ, সুইফট দিয়েও কিছু কাজ করা যায়, এছাড়া মোর একটা আছে। তো এইখানে আমি সিম্পলি লার্ন, এখান থেকে অনেক কিছু শেখাও যায়। এই সিম্পলি লার্নে এই সমস্ত ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তোমার একটা ওভারভিউ এই যে সাইডে দিয়েছে, ঠিক আছে। তো আমি যদি বলি যে ইউজ অফ ডেটা সায়েন্স, ডেটা সায়েন্সের ব্যবহার কি, তো এটা দেখো মোটামুটি যতটা পারা যায় দেখাচ্ছি আমি, এগুলো আমার কথা না। তো প্রথমে বলেছে ডেটা কি, ডেটা সায়েন্স কি, সে সমস্ত বলেছে। তারপর ডেটা সায়েন্সের ব্যবহার সম্পর্কে আশা করি বলবে। এখানে দেখি অ্যাপ্লিকেশান লেখা আছে। সার্চ ইঞ্জিন, বর্তমানে সার্চ ইঞ্জিনের আগের মতো নয়, মুখে বলে সার্চ করছে। ট্রান্সপোর্ট, যাতায়াতের ক্ষেত্রেও হতে পারে। ফাইন্যান্স, ই কমার্স, হেলথ কেয়ারে তো প্রচণ্ড পরিমাণে লাগছে, ক্যান্সার ডিটেকশন শুরু করে টিউমার ডিটেকশন সমস্ত কিছুতে লাগছে। ইমেজ রেকগনিশন, টার্গেটিং রিকমেন্ডেশন, আর এয়ারলাইন আউটার প্ল্যানিং, মানে প্লেন যেভাবে যাতায়াত করবে সেটা দিল্লি থেকে ধরো এখানে। ডাটা সায়েন্স ইন গেমিং, গেমেও ডেটা সায়েন্সের ব্যবহার আছে। এবং সেলথ হচ্ছে প্রথম এআই গেম। মেডিকেল অ্যান্ড ড্রাগ, সব জায়গাতে এটা তুমি দেখতে পাচ্ছ যে এই সমস্ত বিষয়বস্তুগুলো ব্যবহার করা হচ্ছে। এবার যদি আমি বলি এখানে লেখা আছে যে কথাগুলো বলেছে সেটা একটা ছবির আকারে লেখা আছে, বুঝতে সুবিধা হবে। হাউ ডু আই নো ইফ আই অ্যাম ইন্টেলিজেন্স, এটা নিতেই হবে, চলো সবাই এখন সুযোগ খুঁজছে, ঠিক আছে। তো এই কথাটা একটা মানে নিজের সম্পর্কে জানা, এটা কম্পিউটার কি করে বুঝাবে, তা সেটাও এত কম সেকেন্ডে একটা সার্চ করে দিচ্ছে। তো এইরকম করে বিভিন্ন জিনিসপত্রগুলো আছে যেগুলো আমরা যে অটো প্লে বন্ধ করে দেওয়া, অটো প্লে অন করে দেওয়া, নেটফ্লিক্সে দেখা, ছবির আকারে আছে, বুঝতে সুবিধা হবে। এই পিপলটাকে তুমি হয়তো জানো, মানে এইটার সম্পর্কে একটা সাজেশান দিচ্ছে। স্পিচ রেকগনিশন, মুখে বলছি, আমি হয়তো মুখে বলছি যেটা লেখা হয়ে যাচ্ছে। এটা আমি একটা উদাহরণ দেখিয়ে দিই। হয়তো আমি গুগল ট্রান্সলেটার খুললাম, দিয়ে বললাম যে এটা অ্যালাউ করলাম, হোয়াট আর ইউ ডুইং, তো তোমরা কি করছো বা তোমরা কি বুঝতে পারছো এই সম্পর্কে বলতে পারছি। এটা ইংরেজিতে ট্রান্সলেট হচ্ছে, বেঙ্গলিতে হচ্ছে, স্প্যানিশে হচ্ছে। হ্যাঁ, Tomar aquí caracha va tomar aquí bujate paracho y sampar que balate paracha. বেঙ্গলি হলো, স্প্যানিশটা হয়নি, একটু সময়, স্প্যানিশটা হবে না বাংলা থেকে, যে কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করবে। এটা ইংলিশে নাই, এটা বেঙ্গলিতে আছে, এটাকে আগে ইংলিশে করে নিতে হবে। ইংলিশটা সহজবোধ্য ইংরেজি থেকে, তাহলে এমন এক সময় আসবে যেখানে হয়তো ইংরেজিটা জানাটা মাস্ট হবে না। এটা আমি অনেক আগে থেকে ছাত্রদের বলতাম, কারণ আমি ইংলিশে একটু কাঁচা। তো সেই হিসেবে এটা কপি করলাম, পেস্ট করলাম। এবার স্প্যানিশে দেখো, ঠিক আছে। তো এমন দিন আসবে বা চলে এসছে যে মুখে বলছে, সঙ্গে সঙ্গে সেটা কনভার্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ অন্য একটা লোকের দরকার পড়ছে না। এখানে গেমিংয়েও তুমি যে চোখে যে বেঁধে খেলছো সেটাও তোমার অরিজিনালি এখান থেকে থ্রো করছে, সেই হিসেবে এটা হচ্ছে। এরকম করে প্রত্যেকটা জিনিসপত্রের ডেটা সায়েন্সের ব্যবহার হচ্ছে, ছোট রোবট থেকে শুরু করে সমস্ত জিনিসের ডেটা সায়েন্সের ব্যবহার হচ্ছে। ইউজ অফ পাইথন, এটা আমি একটু দেখিয়ে দিই। অ্যাপ্লিকেশন অফ পাইথন ডেটা ক্যাম্পে আমি আজকে এমন কিছু প্রোগ্রামিং বা কিছু শুরু করি যে জিনিসটা সম্পর্কে একটা আলোচনা করা, যে ডেটা অ্যানালিসিস প্রথমেই বলছে, ওয়েব ডেভেলপমেন্ট মানে জ্যাঙ্গো, অটোমেশন বা স্ক্রিপ্টিং মানে সেলেনিয়াম, সফটওয়্যার টেস্টিং, প্রোটোটাইপিং এটাও সেলেনিয়াম। এছাড়া এভরিডে টাস্ক অনেক কিছু করা যায়, এটাও আছে। HTML, XML মানে এক্সটেনসিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ, জাভাস্ক্রিপ্ট, অবজেক্ট নোটেশন, ইমেল প্রসেসিং, সমস্ত কাজকর্মে ব্যবহার হচ্ছে। যেগুলো বললাম ওগুলো এখানে লেখা আছে। তো এই হলো বিষয়বস্তু যেটা আমি জানাতে বা বলতে চেয়েছিলাম, যে বিভিন্ন জায়গায় যে আমাদের অ্যাপ্লিকেশান আসছে, শিখে কি হবে, শিখবো না, দরকার নাই, এটা একটা বাজে মানসিকতা। কাল বাদ পরশু ভার্চুয়াল রিয়ালিটি চলে আসবে আমাদের চোখের সামনে,
হয়তো চশমার আকারে চলে আসবে 35 সালের মধ্যে, যার জন্য ফেসবুক মেটা ইউজ করছে। তখন আমাদেরকে কিন্তু এই অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে আর কল করবো না আমরা, তখন আমরা ওই চশমা দিয়েই কল করব। সেই জন্য তখন আমরা মেটা ইউজ করতে শুরু করব, এবং তখন আমরা শুধুমাত্র চোখে দেখে ঘুরিয়ে ঘুরিয়ে জিনিস কিনবো না, হাতের মতো যেন ছুঁয়ে বুঝতে পারবো, দেখতে পারবো যে কোনো একটা চশমা পরে এলাম, যেন একটা বাজারে ঢুকে গেলাম, কী কী আছে দেখতে পাচ্ছি, সেন্টটা হয়তো পাচ্ছি না, এই সমস্ত ফিচার্স আমরা পাবো। তার উদাহরণ আমি দিচ্ছি, আমি ফালতু কথা বলছি না। সেটা হচ্ছে ফার্স্ট মাইক্রোচিপ ইন হেড, এলন মাস্ক ব্রেন চিপ, ফার্স্ট হিউম্যান। এটা অলরেডি একটা হিউম্যানের ওপর অ্যাপ্লাই করা হয়ে গেছে এবং চিপ লাগানো হয়ে গেছে, এবং সেটা 24/1 তারিখে হয়েছে। এই যে এলন মাস্কের যে প্রজেক্ট, সে নিউরালিঙ্ক, আসতে একটু সময় লাগবে, ঠিক বাবা, তাতে হবে অ্যাড ব্লকার আছে তাই দেখাচ্ছে না, এটা মনে হয় ফ্রি সাইট। ঠিক আছে, যাই হোক, এটা হয়ে গেছে। এটা তোমরা ভিডিও বা ইকোনমিক্স চ্যানেল যেখানে খুশি সার্চ করে দেখতে পারবা, এটা কিন্তু অলরেডি করা হয়ে গেছে। অর্থাৎ সে নিউরনের সাথে অ্যাকসেপ্ট করে বিভিন্ন জিনিসপত্রগুলো চেষ্টা করছে রেকগনাইজ করার। এটা অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে, এই যে নিউরোচিপটা ব্রেনে হয়ে গেছে অলরেডি। এটা একটু গুগলে সার্চ করে নেবা বা ইউটিউবে সার্চ করে নেবা, এটা সম্ভব হয়ে গেছে, লোকটার ছবিও দেখতে পাবা। এখন অস্বাভাবিক মনে হচ্ছে, 2 বছর পর হয়তো সবাই লাগাবে। যেমন আগে বলতো যে ফোন ব্যবহার করলে মাথা গরম হয়ে যায়, ব্রেনের ক্যান্সার হয়, তাও ফোনের ব্যবহার কমেনি, বেড়েছে। হ্যাঁ, তো সেরকম চোখে চশমা পরে হয়তো দেখবে। তাই সেই জন্য নিজেকে আপডেট করতে, অন্ততপক্ষে নিজেকে জেনারেট করতে, এগুলো আমাদেরকে জানতে হবে। আমি কিছু ইউটিউব চ্যানেল দেখাচ্ছি যেটা আমি হয়তো ব্যবহার করি, সবগুলো হয়তো নাম বলতে পারবো না, কিছু দেখিয়ে দিচ্ছি যেগুলো ব্যবহার করা যায়। এই যে এআই আনকভার, এখান থেকেও এআই সম্পর্কে অনেক কিছু খবরাখবর, ChatGPT নতুন যে ভার্সন এলো সেগুলো, এই সমস্তগুলো জানতে পারা যাবে। ডেটা সায়েন্সেরই বেশি আছে আমার চ্যানেল, যদিও একটা মেয়ের চ্যানেল ছিল, নামটা মনে পড়ছে না। এক্সপার্ট এক্সেলের ওপর ভালো বোঝায়, এক্সেলের ওপর মোটামুটি খারাপ বোঝায় না, এও এক্সেলের ওপর ভালো বোঝায়, এক্সেলে অনেক কিছু শেখার আছে। আর ওই একটা নামটা তো মনে পড়ছে না, ওই একজন ছিল, ও বেশ মানে যে নতুন যে টেকনোলজিগুলো আসছে মাইক্রোপ্রসেসরের ওপর, যে দেখি লিখি, নিউজ। এবং ইন্ডিয়া তো এই যে দেখায়, ইন্ডিয়া তো বিভিন্ন যে মাইক্রোপ্রসেসরের চিপ দুটো টাটা মনে হয় প্রতিস্থাপন করেছে। তো এইটাতে বিভিন্ন যে চেঞ্জেসগুলো হয়েছে এবং কি করে কি আসছে, এই চ্যানেলটাতে দেখতে পারো। এটা পড়ার জন্য বলছি না, তাহলে হয়তো ভয় পেয়ে যাবে। তো এখানে ইংরেজিতে আছে, এগুলো দেখতে পারো, চিনতে পারো। তারপর আমাদের যে এই যে এআই সম্পর্কে নতুন জিনিস অনেকে জানে না, যার জন্য এআই সম্পর্কে অনেকে ডিপ ফেক বানাচ্ছিল, তামিলের নায়িকাকে নিয়ে বা মোদিকে নিয়ে। তার উপরে একটা প্রথম লও আজ থেকে 2 মাস আগে মনে হয় আমেরিকা অ্যাপ্লাই করেছে যে এআইয়ের উপর ওরকম বানাতে গেলে সেটা ক্রাইম হবে যদি সেটা না বলে দেওয়া হয় যেটা এআইয়ের উপর বানানো হয়েছে, বা ওয়াটারমার্ক ব্যবহার না করা হয়। ঠিক আছে, তো অনেক চেঞ্জেস আসছে। আমরা জাস্ট কোনো ব্যাঙের মতো এক জায়গায় বসে থেকে জাস্ট দুটো দিক দেখে যে আর কিছু হচ্ছে না, দুদিকে দুটো দেওয়াল, এরকম ভাবলে অসুবিধা। একটু চিন্তাধারাটাকে বড় করতে হবে, এবং যা সবাই ভাবে তার থেকেও যদি তুমি চিন্তাধারা বড় করো, অর্থাৎ কাল্পনিক চিন্তাধারা আরও বেশি হয়, যেমন সায়েন্স ফিকশন মুভিতে হয়, তাহলে তো তুমি মানে আর্কিমিডিস বা অ্যারিস্টটল বা আলবার্ট আইনস্টাইন বা রবীন্দ্রনাথ হয়ে যেতে পারো। কারণ তাদেরকে শেখাবার জন্য টিচার ছিল না, তারা নিজেরাই শিখেছে, নিজেরাই বানিয়েছে। চিন্তাধারাটাই মেন।
আমরা যা শিখছি কারোর কাছ থেকে শিখছি বা কারোর অনুসরণ করছি, অনুকরণ করছি, অনুসরণ না। আর অনুসরণ মানে কিছুটা তাদের কাছ থেকে শিখে নিয়ে নিজের চিন্তাধারাকে এমন না বলে নিয়ে গেলাম যে আমাকে শেখানোর জন্য আর কেউ নাই, মানে আমি শিখছি, আমি শিক্ষক, আমি স্টুডেন্ট, আমার আন্ডারে সবাই স্টুডেন্ট। ঠিক আছে, যাক অনেকটাই কথাবার্তা বললাম। আমাদের 1 ঘন্টা করে ক্লাস হবে প্রতিদিন, যদি 2-4 জনও থাকে হবে। তো 10:30 থেকে 11:30 অবধি হবে। তো এখানে যাদের সাথে পরিচয় না তাদের একটু পরিচয় দিলে ভালো হয়। আমার পরিচয় আমি আগে দিয়ে দিই। আমার নাম রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। আমি একজন কম্পিউটারের টিচার, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিশেষ করে। এছাড়া আমি সর্বশিক্ষা মিশন বলে একটা সরকারি প্রকল্প আছে, সেই প্রকল্পের আন্ডারে অ্যাজ এ ব্লক এমআইএস কাজ করি। ব্লক এমআইএস মানে হচ্ছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, মানে ইনফরমেশনকে ম্যানেজ করা। ডেটা মানে ডেটাকে নিয়ে কাজ করা এক ধরনের। ঠিক আছে, এরকম কাজকর্ম আমি করি। এছাড়া মাঝে মধ্যে ফ্রিল্যান্সিং কিছু কিছু করি, দরকার পড়লে বিভিন্ন অ্যাসাইনমেন্টগুলো করে দিই কলেজ স্টুডেন্টের, সেটা যেখানকারই হোক করে দিই। যতটা আমার লেভেলের হয় ততটা আমি করে দেওয়ার চেষ্টা করি। ফেসবুকে আমার একটা গ্রুপ ছিল ইন্টারন্যাশনাল, 10,000 স্টুডেন্ট ছিল বা 10,000 বন্ধুবান্ধব ছিল। তো আমার ওটা একটু প্রবলেম হয়ে গেছে, যার ফলে ওটাতে আর ঢুকতে পারি না। আগের প্রোফাইলটা বন্ধ আছে। আস্তে আস্তে একটা প্রোফাইল খুলেছি, আস্তে আস্তে হচ্ছে। এখনও কোনো বাইরের বন্ধুত্ব করিনি, আগে আমার প্রচুর বাইরের বন্ধু ছিল। তো আস্তে আস্তে হচ্ছে। তোমাদের পরিচয় দেওয়া একটু ভালো লাগবে। শুভঙ্কর গাঙ্গুলি। হ্যাঁ, আমি কি ভয়েস অন করবো? বলো। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, যদি এখানে পরিচয় দিতে অসুবিধা হয় কোনো ব্যাপার না, তোমরা তাহলে তোমাদের পরিচয় গুগলের হোয়াটসঅ্যাপে দিয়ে দিও। ঠিক আছে, আর আমি যে কথাগুলো বললাম তার প্রমাণ কিছু আমি নেটে দেখালাম। এছাড়া তোমরা 11-12 সিলেবাস দেখে নিও ডাউনলোড করে, সেখানেও চেঞ্জ হয়েছে বা খোঁজ খবর একটু নিও। 5-6 থেকে এখন পাইথন পড়ানো হচ্ছে মানে আইসিএসসি সিবিএসসি বোর্ডে। তো নিজেকে একটু আপগ্রেড রাখাটা প্রয়োজনীয়তা যদি কেউ মনে করে, এখানে অনেকেই জয়েন করেছে ক্লাসে, হয়তো সেই হিসেবে 13 জন বা 12 জন আছে। তো তারা এই ক্লাসটা করতে পারে বা অংশগ্রহণ করে এনজয় করতে পারে, এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ। আমি মেসেজটা খুলে দিচ্ছি, কারোর যদি কোনো পরিচয় দেওয়ার থেকে বলতে পারো বা ক্লাস কেমন লাগলো, আর ভিডিও রেকর্ডিং ভিডিওটা দিয়ে দিচ্ছি। ওকে, গুড নাইট।